একটা ইন্টারেস্টিং ঘটনা তোমার কাছে এসেছে কিছুদিন আগে। এমন কিছু বিষয় আমি তোমার কাছ থেকে জানতে পেরেছি এই ঘটনার সূত্রে, যেগুলো এর আগে আমি কখনো শুনিনি। এমন কিছু নাম, আমি কোনো হিন্টে যাব না, আমি জাস্ট একদম শুরু থেকে ঘটনাটা শুনতে চাই। এই ঘটনাটা আমার কাছে আর 5টা ঘটনার মতো করেই আসে। 2017-18 সালের ঘটনা। স্কুল কমপ্লিট করার পর এয়ার হোস্টেস ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়। এইবার এই যে ইনস্টিটিউটটা, এই ইনস্টিটিউটে 3 জনের সঙ্গে এই বিদিশার কিন্তু প্রচন্ড রকমের ঘনিষ্ঠতা হয়। জন্মদিনে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে। ওরা একটা গিফট হিসেবে বিদিশাকে দিল একটা পুতুল, কিন্তু সেই পুতুলটা অ্যাকচুয়ালি কি ছিল জানো? বিদিশার আদলে তৈরি করা পুতুল। ওর খাটের মানে যেখানটা ও শুয়ে রয়েছে পা দিয়ে, যে দিকটা পা, সেই খাটের ওই দিকটা থেকে প্রথমে একটা মেয়ের মাথা উঠে এলো। কুচকুচে কালো তার মুখ, তারপর একটা হাত উঠল, যে সে বিদিশার খাটে উঠে তার শরীরের বিভিন্ন অংশ জিভ দিয়ে চেপেছে। হ্যাঁ, গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানর্মাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, গল্পওয়ালার আরও একটা মারাত্মক হরর পডকাস্টে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের পডকাস্টে আপনারা এমন একটা ঘটনা শুনতে চলেছেন যা শোনার পর আপনাদের শরীর রীতিমতো ঠান্ডা হয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তে একটা অদ্ভুত শিহরণ আপনার শিরদাঁড়া দিয়ে প্রবাহিত হয়ে যাবে। আজকের পডকাস্টে আমাদের সাথে রয়েছে আপনাদের সকলের প্রিয় দেবদীপ মিত্র। দেবদীপদা মারাত্মক একটা ঘটনা আজকের এপিসোডে আমাদের সামনে তুলে ধরেছেন। এছাড়াও আজকের পডকাস্টে আমরা ট্রাইবাল তন্ত্র নিয়ে এমন কিছু ডিপ ডাইভ ডিসকাশন করেছি যা আপনাদের অনেক নতুন কিছু জানতে সাহায্য করবে। সব মিলিয়ে একটা পাওয়ার প্যাকড পডকাস্ট আজকের এপিসোডে আপনারা দেখতে চলেছেন। তাই আজকের পডকাস্ট আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানর্মাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে এবং গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com অথবা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত্রি 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো দেবদীপদা, হ্যালো, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। প্রায় 8 মাস পর অনেক দিন পর কেমন লাগছে বলো? খুবই ভালো লাগছে, যদিও মাঝখানে আমাদের একবার দেখা হয়েছিল তোমার আমার চ্যানেলে। পডকাস্টে আমি হ্যাঁ, গেছিলাম। ইয়েস, ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। কেমন আছো বলো তুমি? আমি ভীষণ ভালো আছি। তোমার কি খবর? আমার ভালোই চলছে। রিসেন্ট টাইমে আমি তোমার সাথে পডকাস্ট হয়তো করে উঠতে পারিনি, কিন্তু তোমার সাথে আমার কথাবার্তা হয়েছে এবং হয়। তো ইন বিটুইন দ্য টাইম তুমি অনেকগুলো জার্নির মধ্যে দিয়ে গেছো। আমরা প্রথম থেকেই তোমার ঘটনা শুনতে যেমন পছন্দ করতাম, কারণ আমাদের এই ক্রিয়েটার সত্তা বাদ দিলেও আমাদের আরেকটা সত্তা আছে যেখানে আমরাও ঘটনা শুনি, শুনতে পছন্দ আমরাও করি। হ্যাঁ, গল্প একদম শুনি, তাই। আমরাও ভৌতিক জিনিসপত্র নিয়ে চর্চা করি। হুম। তো সেই অর্থে তোমার ঘটনা তো আজকে নতুন নয়, বিগত 4-5 বছর ধরে শুনছি। যখন তুমি ফেসবুক গ্রুপে প্রথম লৌকিক ও অলৌকিক বলে একটি গ্রুপে ছিলাম, হ্যাঁ, প্রথম লিখতে, লাইভে আসতাম, এবং তারপর সেখান থেকে তোমার সাথে আমার প্রথম একটা পডকাস্টের সেটে দেখা হওয়া, তারপর তোমার আমার চ্যানেলে আসা, তারপর আমাদের দুজনের একসাথে একটা ট্রিপে গিয়ে হরর পডকাস্ট করা, দেন তারপর আমার আবার তোমার চ্যানেলে যাওয়া। তো ইট ওয়াজ আ লং জার্নি। বিরাট। তো এই জার্নিটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে থাকবে, কারণ এই জার্নিটার মধ্যে দিয়ে যেমন আমরা বেশ কিছু এপিসোড করেছি, বেশ কিছু ঘটনা তোমার মাধ্যমে আমরা দর্শকদের সামনে তুলে ধরেছি, তেমনই আমার লাইফের স্টোরিও আমি তোমার সামনে তুলে ধরেছি। ইনফ্যাক্ট এইসবের মাঝখানে আমরা দুজন মিলে একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম কালিম্পংয়ে গিয়ে। তো ইট ওয়াজ রিয়েলি অ্যান অ্যামেজিং জার্নি। বাট রিসেন্ট টাইমে আমি একটা জিনিস দেখলাম যে তুমি এই সব কিছুর পাথ থেকে বেরিয়ে একটা নতুন কিছু করার চেষ্টা করছো। ওকে, সনাতন কথা বলে একটি চ্যানেল আমার চোখে পড়লো, যেটা দেখার পরেই আমি আবার তোমার সাথে কথা বললাম যে হঠাৎ
এই চ্যানেলটার পেছনে মোটিভেশনটা তুমি কি করে পেলে? কারণ দ্য টপিক ইজ টোটালি ডিফারেন্ট। টোটালি ডিফারেন্ট, পুরোটাই। দেখো, এটার মোটিভটা বলতে গেলে কিন্তু অনেকগুলো রয়েছে। প্রথমত আমি যেটা ভাবলাম সেটা হচ্ছে যে আমার চিন্তা ভাবনাটাকে একটুখানি ব্যালেন্স করতে হবে। কারণ আমি আগে যখন পডকাস্ট করতাম বা এই লাস্ট ইয়ারে অক্টোবরে আমার ভূততন্ত্র আমি ওপেন করলাম, সেখানে বহু মানুষ আমাকে ঘটনা পাঠাচ্ছেন, সেই ঘটনাগুলোকে ভালো করে ড্রাফট করতে হচ্ছে, পড়তে হচ্ছে। এবারে এইগুলো করতে গিয়ে তারপরে নিজের কিছু রিসার্চ ওয়ার্কও থাকে। এইগুলো করতে গিয়ে কোথাও একটা আমার মনে হচ্ছে যে মাইন্ডের মধ্যে মানে যত যাই হোক না কেন, আমি ভূততন্ত্র বলি বা যে কোনো হরর পডকাস্ট বলি, আমরা কিন্তু একটা নেগেটিভ জিনিস নিয়ে ভাবনা চিন্তা করছি বা নেগেটিভ জিনিস নিয়ে কথাবার্তা বলছি। এবার সনাতন কথা এমন একটা চ্যানেল যেখানে আমি পুরোপুরি সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যেও অলৌকিক ব্যাপার তো আসবেই, সেটা অনস্বীকার্য, কিন্তু হাজার হলেও ব্যাপারটা একটুখানি লাইটার বা একটু পজিটিভ এনার্জি বলতে পারো। এটা একটা পয়েন্ট। 2 নম্বর কথা হলো, আমার এই সমস্ত বিষয়গুলো নিয়ে আগেও ইন্টারেস্ট ছিল, কিন্তু বেশ কিছুদিন আগে তোমরা প্রত্যেকেই দেখেছো যে বাংলাদেশে যখন আস্তে আস্তে একটুখানি র্যাডিক্যালিজম বা উগ্র মৌলবাদ যখন প্রবেশ করা শুরু করেছে, তখন চিন্ময় দাস প্রভুর কথা তো আছেই, তারপর মানে ওনার গ্রেপ্তার হওয়া, তারপর একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়, দীপু দাস হত্যা। ঠিক আছে, এইবার ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে মানে ওইগুলো অটোমেটিক্যালি তুমি জানো যে আমরা যখন ইউটিউবে কিছু দেখি, তো হাইলাইটেড নিউজ, হ্যাঁ, ওগুলো অটোমেটিক্যালি তখন ফিডে নানান রকমের আসতে থাকে। তখন এই ধর্ম সংক্রান্ত অনেক আলোচনা আমার ইউটিউব ফিডে আসতে শুরু করলো। এইগুলো শুনতে শুনতে, বেশিরভাগই হিন্দি পডকাস্ট, এইগুলো শুনতে শুনতে একটা বই হঠাৎ করে আমার হাতে আসে। আচ্ছা, ঠিক আছে, বইটার নাম হচ্ছে স্বয়ংবোধ এবং শত্রুবোধ। আচ্ছা, ঠিক আছে, বইটা ইংরেজিতে লেখা, আমি বাংলায় উচ্চারণ করে বললাম। ওই বইটাতে মানে বইটা 2টো ভলিউমে ভাগ করা, ভলিউম বললে ভুল হবে, 2টো সেকশনে ভাগ করা। প্রথম সেকশনটা হচ্ছে স্বয়ংবোধ। স্বয়ংবোধ মানে আমাদেরকে বোঝাচ্ছে যে একজন প্রকৃত সনাতনী কে, মানে আমরা কারা, কি আমাদের কর্তব্য বা আমাদের ধর্মটা কি বলতে চায়, রুট ব্যাপারটা কি, মানে আমাদের মানে ধর্মের যেটা একদম কি বলবো ফাউন্ডেশন লেভেলটা, ভিত এইটা। আরেকটা সেকশন শত্রুবোধ, যেখানে বলা হচ্ছে যে সনাতনীদের শত্রু কারা বা কাদের কারণে আমাদের অস্তিত্বটা সংকটের মধ্যে পড়তে পারে। আচ্ছা, এইবার ওই বইটা পড়তে গিয়ে এমন অদ্ভুত অদ্ভুত সব তথ্য, বিশেষ করে শত্রুবোধের পার্টটাতে এমন অদ্ভুত অদ্ভুত সব তথ্য মানে আমার চোখের সামনে এলো, যেটা দেখে মানে আই ওয়াজ টোটালি অ্যামেজড যে কি করে আমাদের স্কুলে পড়াকালীন ইতিহাসের শিক্ষা থেকে বা সিলেবাস থেকে এগুলোকে বাদ দেওয়া হলো। ইসলামের আগ্রাসন, মন্দির ভাঙচুর করা, সেগুলো তো ছিলই, তার সাথে পর্তুগিজরা যখন প্রথমে আমাদের দেশে এলো, তারা কীরকমভাবে তাদের ইতিহাসের মাধ্যমে মিথ্যা কথা বলেছে, হ্যাঁ, যে ওদের কি দশা হয়েছিল এখানে এসে, আদপেই তা নয়, ওরা অকথ্য অত্যাচার করত। পয়েন্ট আউট হয়তো শুধু করা হয় মুঘল সাম্রাজ্য, দিল্লি সুলতানেট, হ্যাঁ, এদেরকেই পয়েন্ট আউট করা হয়, কিন্তু যারাই ভারতবর্ষে এসেছে তারাই ভারতবর্ষকে লুট করে নিয়ে গেছে প্রচণ্ড রকমভাবে, এবং তাতে খ্রিস্টানরাও কিন্তু খুব একটা কম যায় না। তো এই ব্যাপারগুলো পড়তে শুরু করলাম। তারপরে ধরো আরও অনেক রকম রিসার্চ করতে গিয়ে তথ্য হাতে উঠে এলো যে আমাদের সনাতন ধর্মে, যেটা ধরো মডার্ন সায়েন্সে বা মডার্ন ফিজিক্সে আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে এখন সারা পৃথিবী জুড়ে রিসার্চ হচ্ছে, তার মধ্যে টাইম ট্রাভেল আছে, টাইম ডাইলেশন আছে, মাল্টিভার্সের কনসেপ্ট আছে, এগুলোও কিন্তু বহু বছর আগে আমাদের বিভিন্ন উপনিষদে কিন্তু এগুলোর উল্লেখ পাওয়া যায়। তারপর আরও নানান রকম ইন্টারেস্টিং তথ্য, যেমন শুক্রাচার্যকে নিয়ে নানান রকমের তথ্য, হ্যাঁ, এরকম বিভিন্ন টপিক আমার হাতে আসে। তখন আমার মনে হলো যে কোথাও একটা গিয়ে মানুষের মনে এই অ্যাওয়ারনেসটা তৈরি করাটা দরকার। ওকে, নাইস। কারণ
তা না হলে অরিত্র আমি একটা জিনিস কিন্তু শিওর, ঠিকঠাকভাবে আমাদের অস্তিত্বটাকে বজায় না রাখতে পারলে কিন্তু একটা টাইমে এই হিন্দুইজম জিনিসটা কিন্তু মুছে যেতে পারে। কারণ ভারতবর্ষ এবং নেপাল এই দুটো দেশই কিন্তু এই ধর্মটাকে বাঁচিয়ে রেখেছে। অন্যান্য যারা সেখানে কি তারা হয়তো প্র্যাকটিস করছে বা তারা পড়ছে, জানছে, আগ্রহ আছে, বাট তারা খাতায় কলমে হিন্দু নয়। ঠিক আছে, তা এইটার কারণেই আমার এই চ্যানেলটা খোলা। খুব ভালো পদক্ষেপ, অবশ্যই সাথে থাকবো। অসংখ্য নতুন ধন্যবাদ। নতুন হ্যাঁ। কন্টেন্ট নিয়ে আসো, নতুন নতুন কন্টেন্টের মাধ্যমে আরো নতুন নতুন ইতিহাস জানতে চাই, যেগুলোকে বিকৃত করে আমাদেরকে দেখানো নানান হয়েছে। রকম বিকৃত তো প্রত্যেকটা পরতে বিকৃত হয়েছে। তো দেখো, প্রত্যেকটা মানুষই বুঝতে পারে যে একদম। যখন তারা বড় হয়ে নতুন করে এক্সপ্লোর করতে যায় না ইতিহাসকে, তখন তারা বুঝতে পারে যে ছোটবেলায় কতটা কতখানি বিকৃতির ভুল পড়ানো ইতিহাস হয়েছে। আমরা পড়েছি। ঠিক আছে, তো যাই হোক, আমার এই বিষয়টা নিয়ে জানার ছিল। আমি এতটা ডিটেলে জানতাম না যে নিশ্চয়ই, এই নিশ্চয়ই। চ্যানেলটার পেছনের মোটিভটা কি। বাট যেই কারণে আজকে তোমার এখানে একদম। আসা, সেটা হচ্ছে একটা ইন্টারেস্টিং ঘটনা তোমার কাছে এসেছে কিছুদিন আগে, আমি বলেও ছিলাম তোমাকে। যে ঘটনাটার কিছুটা আমি শুনেছি হুম এবং এমন কিছু বিষয় আমি তোমার কাছ থেকে জানতে পেরেছি এই ঘটনার সূত্রে, যেগুলো এর আগে আমি কখনো শুনিনি। এমন কিছু নাম, এমন কিছু এন্টিটির সাথে পরিচয় হয়েছে যার অস্তিত্বের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। আমি কোনো হিন্টে যাব না, আমি জাস্ট একদম শুরু থেকে ঘটনাটা শুনতে চাই। বেশ, দেখো এই ঘটনাটা আমার কাছে আর 5টা ঘটনার মতো করেই আসে। ঠিক আছে, যেহেতু আমি নতুন একটা চ্যানেল খুলেছি বা বিভিন্ন জায়গায় পডকাস্টে যাই, আমার কাছে ঘটনার তো কমতি থাকে না। বহু মানুষ আমাকে লিখে পাঠান। এবার তার মধ্যে কিছু ঘটনা থাকে একটু বেশি থ্রিলিং, কিছু একটু কম থ্রিলিং। তা এই ঘটনাটা আমাকে লিখে পাঠানো হয় না, আমাকে টোটালটাই ভয়েস মেসেজ করে পাঠানো হয়। ওকে। যার সাথে এই ঘটনাটা ঘটে তার মা অ্যাকচুয়ালি আমাকে পাঠিয়েছেন ঘটনাটা। আচ্ছা। তা আমি একদম গোড়ার দিক থেকে বলি, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। মেয়েটার নাম হচ্ছে বিদিশা, বিদিশা মৌলিক। ও ওর মা বাবার সাথে দমদমে একটা বাড়িতে ভাড়া থাকে। এবার এই মেয়েটা মানে খুবই ভালো একজন ছাত্রী, স্কুলে যখন পড়তো বেশ ভালো, তার একাডেমিক পারফরমেন্স খুবই ভালো। এবার ওর একটা স্বপ্ন ছিল যে ও এয়ার হোস্টেস হবে। আচ্ছা। ঠিক আছে, এবার স্কুলিং কমপ্লিট করার পর, মানে এটা আমি বলছি তাও ধরে নাও তোমার 2017-18 সালের ঘটনা, মানে যখন অ্যাকচুয়াল ঘটনাটা ঘটেছে। এবার স্কুল কমপ্লিট করার পর ও এয়ার হোস্টেস ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয়। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে ওরা দমদমের বাড়িতে ভাড়া থাকে, ওদের অরিজিনাল বাড়ি কিন্তু দুর্গাপুর। আচ্ছা। ঠিক আছে, এইবার দুর্গাপুর থেকে ওর বাবা প্র্যাকটিক্যালি ট্রান্সফার নিয়ে কলকাতায় চলে আসেন, কারণ ওর বাবার সাইডের যে সমস্ত আত্মীয় স্বজনরা, তাদের সঙ্গে কিন্তু ওদের একটু বেশ ভালো রকম রেষারেষি ছিল, বা বলা যেতে পারে শত্রুতা ছিল। ওকে। হ্যাঁ, হিংসে করা, কুনজর দেওয়া, এই ব্যাপারগুলো কিন্তু ছিল ওদের মধ্যে। তাই ওরা এখানে শিফট করে যায় এবং এখানে বহু বছর ধরে রয়েছে। মানে প্রায় ছোটবেলা থেকেই বিদিশা এখানকার স্কুলে পড়ে বড় হয়েছে। তো এবার এয়ার হোস্টেস ট্রেনিংয়ে ঢুকেছে, দেখতে শুনতে ভালো, যেটা এয়ার হোস্টেস ট্রেনিংয়ে সব থেকে বেশি একটা এলিজিবিলিটি আর কি। তাছাড়াও ও এতটাই মেধাবী ছাত্রী যে ওই ইনস্টিটিউটের মধ্যে ওদের ব্যাচে ও ছিল একদম টপ পারফর্মার বলা যেতে পারে বিদিশা। এবং টিচাররাও ওদেরকে, মানে ফ্যাকাল্টি ওকে প্রচণ্ড পছন্দ করত, ওর মধ্যে সম্ভাবনা দেখত, ওর ওপর নানান রকম এক্সপেকটেশন রেখেছিল ইত্যাদি। এইবার এই যে ইনস্টিটিউটটা, এই ইনস্টিটিউটে 3 জনের সঙ্গে এই বিদিশার কিন্তু প্রচণ্ড রকমের ঘনিষ্ঠতা হয়। আচ্ছা। ঠিক আছে, বন্ধুবান্ধব আরও ছিল, কিন্তু প্রপার একদম হৃদ্যতার সম্পর্ক 3 জনের সঙ্গে। একজনের নাম হচ্ছে অয়ন্তিকা, একজনের নাম হচ্ছে বিথিকা, আরেকজনের নাম হচ্ছে আহেলি। এই 3 জনের সঙ্গে প্রচণ্ড রকম গভীর বন্ধুত্ব, এবং এই 4 জনের একটা গ্রুপ হয়ে গেছিল আর কি। এবং সবাই সবাইকে ভালোভাবে চিনত, প্রত্যেকের মা বাবার সঙ্গে একে অপরের পরিচয় হয়ে যায়। হ্যাঁ, মানে ফ্যামিলির মধ্যে পরিচিতি হয়ে যায়। এইবার এই অয়ন্তিকা বলে যেই মেয়েটা, এর বাড়ি ছিল হচ্ছে লেকটাউনে।
ঠিক আছে। বিথিকা থাকতো খুব সম্ভবত কাঁকুড়গাছিতে, আর আহেলি বোধহয় সল্টলেকে এরকম কোথাও একটা থাকতো, আর ও তো এই দমদমে থাকতো। তা এই অয়ন্তিকার বাড়িতে কিন্তু মাঝে মধ্যেই যাতায়াত লেগে থাকতো ওই বিদিশার, এবং বাকি বন্ধুরাও ওখানে আসতো। আর অয়ন্তিকার যে মা, সেও কিন্তু, তার নাম হচ্ছে গিরিজা দেবী, উনি কিন্তু বেশ স্নেহ করতেন বিদিশাকে। মানে এই ওদের একসাথে আড্ডাটা বসতো হচ্ছে লেক টাউনে, বেশিরভাগ সময় ওই বাড়িতেই বসতো, ওই অয়ন্তিকার বাড়িতে আছে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, অয়ন্তিকারা কিন্তু বাঙালি নয়, ঠিক আছে, ওরা হচ্ছে দক্ষিণ ভারতীয়, আচ্ছা, অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ওখানে ওদের একটা অ্যানসেস্ট্রাল হাউস আছে, কিন্তু যেহেতু অয়ন্তিকার বাবা বহুদিন মানে কর্মসূত্রে কলকাতায় ছিলেন, তাই আর ওখানে ওদের আর ফেরত যাওয়া হয়নি, এখানকারই বাসিন্দা হয়ে যান। আর যখনকার কথা বলছি তখন কিন্তু অয়ন্তিকার বাবা আর জীবিত নেই, অয়ন্তিকা আর ওর মাই বাড়িতে থাকেন। তাই এবার যাতায়াত লেগে আছে, ঘনিষ্ঠতা বন্ধুত্ব সবই আছে। এইবার ওদের যখন মানে এয়ার হোস্টেস ট্রেনিং প্রায় শেষের দিকে চলে এসছে, তখন বিদিশার একদিন জন্মদিন পড়ে। এবার জন্মদিন সেলিব্রেট করবে কোথায়? ওদের বাড়িতেই করে, দমদমের বাড়িটাতে করে, ওই ভাড়া বাড়িতে। সেই ভাড়া বাড়িতে প্রত্যেককে ইনভাইট করা হয়, আত্মীয় স্বজন তো সেরকম কেউ নেই, এই 3 জন বন্ধু, তাদের পরিবার, তারাই সবাই ওই জন্মদিনে আসেন। এবং ওরা যেই বাড়িটাতে ভাড়া থাকতো বিদিশা, তার মালকিন ছিলেন একজন ভদ্রমহিলা যার নাম মিসেস গাঙ্গুলি, ঠিক আছে। তিনিও ইনভাইটেড ছিলেন। তার মানে তিনিও স্বামীহারা, এবং তার একমাত্র সন্তান রয়েছে যে বিদেশে সেটেলড, আর বাড়িতে একটা কুকুরও রয়েছে। এইবার এই যে জন্মদিনে তো বিদিশার সমস্ত বন্ধুবান্ধব এসছে। এই জন্মদিনে কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে যেখান থেকে সূত্রপাত। কিরকম? জন্মদিন মানেই সবাই গিফট দেবে ওকে। এইবার ওরা একটা গিফট হিসেবে বিদিশাকে দিল একটা পুতুল। কারা? অয়ন্তিকারা? অয়ন্তিকা, বিথিকা এবং আহেলি 3 জনে যৌথভাবে পুতুলটা দিল। এইবার এটা যদি কোনো একটা নর্মাল পুতুল বা কোনো একটা শো পিস হতো তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু সেই পুতুলটা অ্যাকচুয়ালি কি ছিল জানো? অয়ন্তিকা বলছি, বিদিশার আদলে তৈরি করা পুতুল। ওকে, মানে পুতুলটা বিদিশা নিজেই, বুঝতে পেরেছি। ঠিক আছে, মাটির তৈরি, নিখুঁত তার চেহারা, ঠিক আছে, আর অদ্ভুত মানে নৈপুণ্যের সাথে পুতুলটাকে বানানো। কিরকম একটু বর্ণনা দিই। মানে এই বিদিশা দাঁড়িয়ে রয়েছে, ওর পরনে এয়ার হোস্টেসেরই পোশাক, ঠিক আছে, হাতে একটা ট্রলি ব্যাগের মতো, একটা হাতে, আরেকটা হাত মানে ডান হাতটা এরকমভাবে তুলে, মানে অ্যাজ ইফ কাউকে টাটা করছে বা গুড বাই জানাচ্ছে, এরকম টাইপের একটা আদলে তৈরি করা। এবং মাটিরই তৈরি ছিল পুতুলটা, মানে এতটা নিখুঁতভাবে তৈরি, মানে অয়ন্তিকার মনে হচ্ছে পুরো ওই দাঁড়িয়ে রয়েছে। তবে পুতুলটার সাইজ কিন্তু বেশি না, মানে খুব বেশি হলে এরকম, ওই যে আগেকার দিনে দেখতে আমরা ছোট থাকতে ওই হিম্যান, ব্যাটম্যান, তারপর জিআই জোর যে সমস্ত অ্যাকশন ফিগারগুলো আমরা কিনতাম, ওইগুলো যেরকম সাইজের হতো তার থেকে হয়তো আরও ইঞ্চিখানেক বড়। এইবার এই পুতুলটা পেয়ে ও প্রচণ্ড রকমের আপ্লুত, স্বাভাবিক। বিদিশা মানে ওর এতটাই ভালো লেগে গেছে পুতুলটা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই পুতুলটা অবভিয়াসলি বানানোই হয়েছে, আর অয়ন্তিকারা মানে ওর যে জন্মদিনটা হচ্ছে বিদিশার, তার বেশ কিছুদিন আগে ওরা অন্ধ্রপ্রদেশে গেছিল ওদের অ্যানসেস্ট্রাল বাড়িতে, ওখানকারই কোন একটা কারিগরকে দিয়ে নাকি এই পুতুলটাকে বানানো হয়। আচ্ছা, ঠিক আছে। তাই এই পুতুলটা পেয়ে তো প্রচণ্ড রকমের খুশি। পুতুলটা বাড়িতে ওর যে শোকেসটা ছিল সেখানে বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। এইবার রাতের বেলায় মানে সবাই চলে টোলে যখন গেছে, বিদিশার আর কিছুতেই ঘুম আসছে না, মানে ওর বারবার করে চোখটা ওই পুতুলটার দিকে চলে যাচ্ছে, হাতে নিয়ে দেখছে, এবং মানে সব কিছুই একদম খুব অদ্ভুতভাবে পারফেক্ট মনে হচ্ছে পুতুলটার মধ্যে। তার ফলস চুলটাও যে লাগানো সেটাও যেন একদম ন্যাচারাল মনে হচ্ছে। তা এইবার পুতুলটাকে তো অনেকক্ষণ ধরে দেখে টেকে তারপরে শুতে গেছে। তা এবার পরের দিন সকালবেলায়
একটা অদ্ভুত ব্যাপার হয়। সেটা হচ্ছে এই যে মিসেস গাঙ্গুলির কথা আমি বললাম, যিনি ওপরের তলায় থাকেন, তার যে কুকুরটা, একটা ল্যাব্রাডর কুকুর ছিল, সেই কুকুরটা হঠাৎ করে ওপর থেকে নিচে নেমে এসে প্রচণ্ড জোরে চিৎকার করতে শুরু করে আচ্ছা। এবং বিদিশাদের যে ফ্লোরটা, তার যে মেন দরজাটা, সেই দরজার ওপর বারবার করে স্ক্র্যাচ করতে শুরু করে, কুকুরদের যেরকম স্বভাব। তা ওরা প্রত্যেকেই তখন বাড়িতে ছিল, ওরা দরজাটাকে খুলেছে, খুলে দেখছে কুকুরটা ওরকমভাবে প্রচণ্ড চিৎকার করছে। আর ওই বিদিশার যে বাবা, মানে ও ভদ্রলোকের নাম তিলক বাবু, তার পায়জামা ধরে প্রচণ্ড রকমভাবে টানছে কুকুরটা, অ্যাজ ইফ কোথাও একটা নিয়ে যেতে চায়। তা কোথায় নিয়ে যেতে চায়? নিয়ে যেতে চায় ওপরে, যেখানে মিসেস গাঙ্গুলি থাকেন। ওপরে গেছে, প্রত্যেকেই গেছে, গিয়ে দেখছে মিসেস গাঙ্গুলি মেঝের ওপর চিৎপাত হয়ে পড়ে আছেন। মেঝের ওপর চিৎপাত হয়ে পড়ে আছেন, চোখ দুটো এরকমভাবে খোলা, মানে কিছু একটা দেখে প্রচণ্ড ভয় পেয়েছেন এরকম মনে হচ্ছে, আর প্রচণ্ড রকম হাঁপাচ্ছেন উনি, এবং পুরো ব্রিদিংটা, মানে উনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ওটা একদম পুরো অ্যাবডোমিনাল ব্রিদিংয়ের মতো লাগছে। হলো, এইবার ওনার তো কেউ এখানে থাকে না, ছেলেও বিদেশে, ওনাকে হসপিটালাইজ করা হয়, এরাই করে, মানে বিদিশার মা বাবারাই করে, হসপিটালাইজ করা হয়। 3 দিন কি 4 দিন ওনাকে রাখা হয় হাসপাতালে। একটা ম্যাসিভ স্ট্রোক হয়, ছেলেকে খবর দেওয়া হয়, হাসপাতাল থেকে ডাক্তার জানান যে একটা করতে হবে, হার্টে বোধহয় স্টেন বসাতে হবে বা এরকম কিছু। তা সমস্ত কিছু হয়। হওয়ার পর উনি যখন সুস্থ হয়ে বাড়িতে আসেন, বাড়িতে আসার পর থেকে ওনার স্বভাব চরিত্রের মধ্যে কিন্তু একটু পরিবর্তন। আচ্ছা। কিছু একটা দেখে উনি ভয় পাচ্ছেন, এবং অ্যাজ ইফ কিছু একটা বলতে চাইছেন এই বিদিশাদের। তো একটা কথা উনি বলেও ছিলেন যে দেখো, আমার মন বলছে তোমাদের কিন্তু আগামী দিনগুলোতে কোনো একটা বিপদ আসতে পারে। এবার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই যে মিসেস গাঙ্গুলি, ইনি পেশায় একজন শিক্ষিকা ছিলেন, কিন্তু যখনকার কথা আমি বলছি তখন উনি কিন্তু অলরেডি রিটায়ার্ড, উনি বাড়িতেই থাকেন। যদিও ওনার একটা অন্য পরিচয় আমরা পরে গিয়ে পাবো, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে কেন উনি এই কথাগুলো বলেছিলেন আর কেনই বা ওনার এই স্ট্রোকটা হয়েছিল। তা যাই হোক, তা তখন ওনার কথাটাকে খুব একটা কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। তাও জিজ্ঞাসা করা হয়েছিল যে কীরকম কি বিপদ হতে পারে বলে আপনি মনে করছেন। তা তো উনি বললেন যে আমার মনটা একটুখানি ডাকছে, আমি এর বেশি এক্ষুনি কিছু বলতে পারবো না, কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন। এর বেশ কিছুদিন পর বিদিশাদের ইনস্টিটিউট থেকে বলা হয় যে আগামী 1 মাসের মধ্যে একটা খুব নামকরা এয়ারলাইন্স কিন্তু ওদের ওখানে আসবে ক্যাম্পাসিংয়ের জন্য, রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে, প্লেসমেন্ট হবে। তা সবাই তোমরা প্রপার ওয়েতে নিজেদেরকে গ্রুম করো, প্রিপেয়ার করো, যা যা করণীয় সব কিছু করো। মাথায় রেখো 1 মাসের মাথাতেই কিন্তু ইন্টারভিউ, এটা ক্র্যাক করতে পারলে এক চান্সে যদি পেয়ে যাও তাহলে তো আর কোনো কথাই নেই। ভালো কথা, সবাই প্রিপারেশন নেওয়া শুরু করেছে। এইবার এই যে অ্যানাউন্সমেন্টটা হলো, এর ঠিক দিন 7 মধ্যে হঠাৎ করে বিদিশার একদিন পড়াশোনা করছে নিজের ঘরে বসে, হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসে। ইতিমধ্যে আবার আরেকটা কথাও আমি বলে নিই এখানে, এই যে মিসেস গাঙ্গুলি সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন, তারপরেও কিন্তু ওই কুকুরটা মাঝে মধ্যেই নিচে নেমে এসে প্রচণ্ড চিৎকার করত, মানে বিদিশাদের ঘরের সামনে দাঁড়িয়ে। এটা কিন্তু নিয়মিত চলতো। যাই হোক, তা এবার এই বিদিশা একদিন, ওর কাঁপুনি দিয়ে জ্বর এলো, এবং সেটা মানে বেশ বাড়াবাড়ি রকমের জ্বর, মানে 102-3 অবধি চলে গেছিলো টেম্পারেচার। ওর মা একটু ওষুধ দেন, জ্বরটা কিন্তু সকালবেলাতেও ছাড়ে না। লাস্টে ডাক্তার দেখাতে হয়, ডাক্তার বেশ কিছু ওষুধপত্র লিখে দিলেন একটা সিস্টেমেটিক ওয়েতে, সেই ওষুধগুলো খেতে লাগলো বিদিশা। এবার ওর শরীরটা একটুখানি ঠিক হলো ঠিকই, মানে জ্বরটা ছাড়লো ঠিকই, কিন্তু শরীরে অসম্ভব রকমের দুর্বলতা কাজ করত।
আর দুর্বলতাটা কীরকম, মানে শরীরের প্রত্যেকটা গাঁটে না ওর একটা ব্যথা হতো, ওকে, একটা অদ্ভুত পেন হতো। সেটা কনুই হতে পারে, আঙুলের গাঁট হতে পারে, কবজি হতে পারে, হাঁটু হতে পারে, হ্যাঁ, কোমর হতে পারে। এই সমস্ত জায়গাগুলো এক এক সময় মনে হতো যেন মানে ব্যথায় যেন ছিঁড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। ঠিক আছে, এইবার এরকমভাবে বেশ কিছুদিন চলল। একটু ধাতস্থ হওয়ার পর একদিন পড়াশোনা করছে ওর ঘরে বসে, হঠাৎ ও ফিল করলো ওর ডান গালে অসম্ভব রকমের একটা জ্বালা, অসম্ভব জ্বালা। এবারে কি হলো সেটা বোঝবার জন্য বাথরুমে গেছে, ওয়াশরুমে গেছে, আয়নায় নিজেকে দেখেছে, দেখছে যে ডান গালের এই দিকটা অসম্ভব রকমের লাল হয়ে ফুলে রয়েছে। আচ্ছা, এবং জ্বালাটা বেশ ভালো রকম করছে। তো ও প্রথমটা ভাবলো যে রোদ্দুরের থেকে হয়তো হয়েছে, এরকম কিছু একটা ভেবে ও একটু জল টল দিল এই জায়গাটাতে। কিন্তু জল দেওয়া সত্ত্বেও জ্বালাটা খানিকটা কমলেও পরের দিন সকালে সেই লাল দাগটা কিন্তু ছিল, আর লাল দাগটা অনেকটা স্প্রেডও করে গেছে। এইবার আস্তে আস্তে কি হলো, এই লাল দাগের সাথে সাথে ওর মানে এটা স্প্রেড তো করছে, ডান গালের সাথে সাথে বাঁ গালেও ছড়াচ্ছে। আচ্ছা, জিনিসটা কিন্তু ছড়াচ্ছে, স্প্রেড করছে। এর মধ্যে একদিন একটা অসম্ভব রকমের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা কিন্তু বিদিশার হয় ওর নিজের ঘরের মধ্যেই। সেটা হচ্ছে, ও অনেকক্ষণ রাত অবধি একটু পড়াশোনা করেছে, করে বইটা বন্ধ করে যেই শুতে যাবে লাইটটা অফ করেছে, জিরো পাওয়ার জ্বালিয়েছে। ওর ঠিক মনে হলো ওর খাটের মানে যেখানটা ও শুয়ে রয়েছে পা দিয়ে, যে দিকটা পা, সেই খাটের ওই দিকটা থেকে প্রথমে একটা মেয়ের মাথা উঠে এলো। হ্যাঁ, একটা মেয়ের মাথা, কুচকুচে কালো তার মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না, চুল পুরো খোলা, এটুকু বোঝা যাচ্ছে। একটা মাথা জাস্ট আস্তে আস্তে এরকমভাবে উঠল। তারপর একটা হাত উঠল, মানে এমনভাবে হচ্ছে ব্যাপারটা মনে হচ্ছে যেন কেউ খাটের নিচে বসেছিল, ক্রল করে ওপরে ওঠার চেষ্টা করছে, ওকে, এরকম একটা ব্যাপার হচ্ছে। এবার যা হয় স্বাভাবিকভাবেই এরকম একটা দৃশ্য দেখলে তো যে কারোরই মাথা ঠিক থাকবে না। প্রচণ্ড ভয় পেল বিদিশা, চিৎকার করে উঠল। চিৎকার করবার সাথে সাথে ওর মা বাবা ছুটে আসে, মানে চিৎকার করে চোখ মুখ ঢেকে ফেলে আর কি। ওর মা বাবা ছুটে আসে, এসে বলে যে কি হয়েছে, কি বৃত্তান্ত। ও তখন বলে যে এরকম এরকম আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা দেখতে পেলাম। তা তখন ওনারা বলেন যে এগুলো সবই তোর মনের ভুল, তুই হয়তো প্রচণ্ড রকম একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছিস, সামনে তোর প্লেসমেন্ট, অত টেনশন করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেই স্কিনের জ্বালাগুলো কিন্তু রয়েছে মানে বিভিন্ন জায়গায়। এইবার এরও দিন দুয়েক পর বিদিশা দেখছে যে যেই জায়গাগুলোর লাল হয়ে গেছিল সেই জায়গাগুলো কেমন একটুখানি শুকিয়ে এসছে, আর ওই জায়গাগুলোতে রিঙ্কলসের মতো পড়েছে। আচ্ছা, বয়স্ক মানুষদের মুখে যেরকম রিঙ্কলস পড়ে, চামড়াগুলো কুঁচকে যায়, ওই রকম কুঁচকানো চামড়াটা। কিন্তু আবার নতুন করে তার নিচে আবার নতুন করে দাগ হচ্ছে, একটা লাল প্যাচের মতো হচ্ছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার এবারে যেটা বিদিশা লক্ষ্য করলো সেটা হচ্ছে ও চুল পেকেছে। আচ্ছা, বেশি না, 3-4টে চুল, পাকা চুল ও কিন্তু নোটিস করলো। এইবার এই ঘটনাটার পর ওরা প্রচণ্ড রকম দুশ্চিন্তায় পড়ে যায়। সামনে এরকম প্লেসমেন্ট, আর তুমি বুঝতেই পারছো যে এয়ার হোস্টেসের প্লেসমেন্ট আর 5টা প্লেসমেন্টের মতো তো হবে না, ওখানে অনেক কিছু দেখা হবে। সেখানে যদি এই রকম দেখে তাহলে তো স্ট্রেট অ্যাওয়ে মানে প্রথমেই রিজেক্ট হয়ে যাবে। তা সেইটা নিয়ে আর কোনো রিস্ক নিতে চাইলো না ওর মা। উনি কি করলেন, উনি একজন স্কিন স্পেশালিস্ট মানে ডার্মাটোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হলো ওকে। ওষুধপত্র দেওয়া হচ্ছে, মলম দেওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। লাল দাগগুলো কিছুটা মানে ওই মলম লাগালে পরে যেগুলো চলে যাচ্ছে তার পাশে আবার নতুন করে দাগ হচ্ছে। আর যেই জায়গাগুলোতে দাগটা হচ্ছে সেই দিকের চামড়াগুলো কিন্তু কুঁচকে শুকিয়ে যাচ্ছে। নিয়ে মানে ওভারঅল মুখটার অনেকটা জায়গা কিন্তু চামড়া এরকম শুকিয়ে গেছে। মানে ওর মুখটাকে দেখে অতটা আর আগের মতো সেই লালিত্যটা ওর মুখে কিন্তু নেই, ওকে দেখে খুব একটা চেনা যাচ্ছে না।
এইবার এই বাড়িটাতে মানে ওদের ওই যে নিচের যে ফ্লোরটাতে ওখানে কিন্তু পরপর কিছু ঘটনা শুরু হলো। যেরকম একটা দুপুরবেলায় বিদিশার বাবা চলে গেছেন, তিলকবাবু, উনি চলে গেছেন কাজে। ওর মা আর বিদিশা ওরা লাঞ্চ করতে বসেছে একসাথে। খেতে খেতে হঠাৎ খাবারটার মধ্যে সব কিছুই ঠিক ছিল, নর্মাল, একদম গরম করা খাবার, ফ্রেশ খাবার। খেতে খেতে হঠাৎ ওদের মনে হলো যে খাবারটার মধ্যে থেকে আষ্টে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, ভাত মেখেছে, মাছ টাছ দিয়ে, তরি তরকারি দিয়ে মাখা ভাত, সেটার মধ্যে থেকে আষ্টে গন্ধ বেরোচ্ছে। এবার এই গন্ধটা আস্তে আস্তে পুরো বাড়িতে ছড়াচ্ছে, পুরো ফ্লোরটা জুড়ে সেই আষ্টে গন্ধ। অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ধরে সেই গন্ধ ছিল। রুম ফ্রেশনার দিয়ে নানান রকম করে এগুলো দূর করা হলো। আচ্ছা, ওরা যে 4 বন্ধু ছিল তার মধ্যে অয়ন্তিকার বাবা ছিল না, তাই তো? অয়ন্তিকার একমাত্র বাবা ছিল না। ওকে, ঠিক আছে। এইবার এই ঘটনাটার পর আস্তে আস্তে কিন্তু বিদিশার আরো বেশি শরীর খারাপ হতে শুরু করলো। ওর হাঁটা চলাটা কেমন যেন কুঁজো হয়ে গেল, স্ট্রেট দাঁড়িয়ে হাঁটতে পারছে না, ব্যথা বেড়েছে, প্রচুর ট্রিটমেন্ট করা হচ্ছে, টেস্ট করা হচ্ছে, কিচ্ছু ধরা পড়ছে না। আর এই দিকে কিছু একটা দেখেও ভয় পায়। এবার এই ভয়ের জন্য ওকে একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। সেই সাইকোলজিস্টের সঙ্গে অনেকক্ষণ ধরে ওর কাউন্সেলিং করানো হয়। ওখানে সাইকোলজিস্টের সামনে বিদিশা দাবি করে যে ও একটা কালো মতো ছায়ামূর্তিকে দেখতে পায়। সে মাঝে মধ্যেই বিদিশার কাছে আসে, তাকে ভয়ে দেখায়, তার ভাষা সে অত বুঝতে পারে না। এবং এমনও নাকি অনেকবার হয়েছে যে সে বিদিশার খাটে উঠে তার শরীরের বিভিন্ন অংশ জিভ দিয়ে চেটেছে। সাংঘাতিক তো। এবং যেই জায়গাগুলোতে চেটেছে সেই জায়গাগুলোতেই ওর র্যাশ বেরিয়েছে, এটা ও বলছে। আচ্ছা, যেই জায়গাগুলোতে ও চেটেছে সেই জায়গাগুলোতেই ওর র্যাশটা বেরিয়েছে। এবার সাইকোলজিস্ট, বুঝতেই পারো, এরা তো আর এই সমস্ত ব্যাপারগুলোতে অত বিশ্বাস করবে না। তা উনি বলেন যে দেখো, এটা তোমার অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকেই হচ্ছে, এগুলো হ্যালুসিনেশন ছাড়া কিচ্ছু না। তুমি এই করবে, অমুক মেডিটেশনটা করবে, তমুক থেরাপিটা করবে, এরকম নানান রকম কাউন্সেলিংয়ে আমার কাছে বারবার আসতে হবে, তাহলেই এটা হবে। আর এই যে চুল পেকে যাচ্ছে, স্কিন খারাপ হয়ে যাচ্ছে, এগুলোর জন্য ওর আপাদ মস্তক যত রকমের পরীক্ষা নিরীক্ষা হতে পারে, লিভার থেকে শুরু করে মানে ফুল বডি চেক আপ, হ্যাঁ, অ্যাবডোমেনের ইউএসজি করা, এই সেই হ্যানা ত্যানা নানান রকম, কোনো রিপোর্টে কিচ্ছু খারাপ বেরোচ্ছে না। হ্যাঁ, একটু অ্যানিমিয়া কিন্তু ধরা পড়ে ওর, মানে রক্ত স্বল্পতা, এটা ধরা পড়ে। তা ডাক্তার ভাবেন যে এই কারণেই হয়তো মানে ওর চেহারাটা শুকিয়ে যাচ্ছে। তো ওকে প্রচুর ভালো মন্দ খেতে বলে, হ্যাঁ, কিন্তু ওর খাবার ওপর থেকেও মন উঠে যাচ্ছে। এরকমভাবে ও প্র্যাকটিক্যালি কি বলবো, একদম ক্রিপলড হয়ে পড়লো এরকম। আর মাঝে মধ্যেই অয়ন্তিকা, বিথিকা এরা ওর সঙ্গে দেখা করতে আসতো, ওরা জানতো ওর শরীর খারাপের ব্যাপারটা। এইবার এই করতে করতে কিন্তু প্লেসমেন্টের দিনটা আলটিমেটলি চলে এলো। দুর্ভাগ্যবশত বিদিশা এই প্লেসমেন্ট ইন্টারভিউতে, মানে এই ক্যাম্পাস ইন্টারভিউটাতে অ্যাপিয়ারই করতে পারলো না, মানে মিস হয়ে গেল। মন প্রচণ্ড ভেঙে গেছে, কান্না কাটি, মানে একদম পুরো ডিপ্রেশনের মধ্যে চলে গেল। এবারে কি করা যায়, এরকম নানান রকম ভাবছে। এইবার বিদিশার মা একদিন একটা ভয়ঙ্কর ব্যাপার নোটিস করলেন, যার মাধ্যমে বুঝলেন যে এই যে এতদিন ধরে ব্যাপারগুলো চলে আসছে, এগুলো কিন্তু কোনোটাই নর্মাল ছিল না। আচ্ছা, কীরকম দেখো, এই যে কদিন ধরে যা যা ঘটছে ওর সাথে, তাতে তো ওর প্রতি একটুখানি বেশি নজর দিতে হচ্ছে, অন্যদিকে অত খেয়াল টেয়াল করতে পারছেন না, ঘরদোর পরিষ্কার করা। তো একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে বিদিশার রুমের মধ্যে যখন ঢুকেছেন, তখন ওই যে পুতুলটা ও গিফট পেয়েছিল, সেই পুতুলটার দিকে তাকিয়ে ওর মা রীতিমতো চমকে ওঠেন। কেন? বিদিশার মধ্যে যে পরিবর্তনগুলো এসছে, সেই একই পরিবর্তন পুতুলটার মধ্যেও। কি বলছো? একদম। ওরও গাল তোবড়ানো, ওরও গালের র্যাশ, ওরও চুলে পাক ধরেছে,
ও কেমন একটা কুঁজো হয়ে গেছে, সব কটা চেঞ্জেস ওই পুতুলটার মধ্যে। ঠিক আছে, এইবার এইটা দেখে উনি এত ভয় পেয়ে গেছেন, সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে কল করেছেন, উনি অফিসে ছিলেন, আর উনি ছুটে চলে গেছেন ওই মিসেস গাঙ্গুলির কাছে, গিয়ে বলছেন যে দেখুন কি অবস্থা। মিসেস গাঙ্গুলি এবারে যেটা বলছেন ওনাকে, যে দেখুন আমার এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকটা কিন্তু নর্মাল কোনো স্ট্রোক ছিল না। আমি যদি আপনাকে বলি যে আপনার মেয়ে বিদিশা ঘরের মধ্যে যাকে দেখতে পায় বলে দাবি করে সেই আমার স্ট্রোকের কারণ, তাহলে কি আপনি মানবেন? বলছে কেন, কিভাবে? বলছে যে দেখুন, যেদিন আপনার মেয়ের ওই জন্মদিনটা হয় তার পরের দিনই তো আমার স্ট্রোক হয়েছে। সেই দিন রাতেই কিন্তু আমি আমার ঘরের মধ্যে এরকম একটা বিকট ছায়ামূর্তিকে দেখতে পাই, সেটা দেখেই আমি ভয় পাই, সেটা দেখেই আমার স্ট্রোক হয়, বয়স হয়েছে তো। তারপরে মিসেস গাঙ্গুলি বলছেন যে দেখুন বিদিশার মাকে, যে দেখুন আমাকে এতদিন অবধি আপনারা একজন শিক্ষিকা হিসেবেই চিনে এসছেন, কিন্তু আমার আরও একটা পরিচয় আছে, ওকে, আমি কিন্তু অকাল্ট প্র্যাকটিসের সঙ্গেও যুক্ত। আচ্ছা, আমি নিজেও অকাল্ট প্র্যাকটিসের সঙ্গে যুক্ত, এবং আমার যিনি গুরু, মানে যার থেকে আমি শিখেছি, এখান থেকে অনেকটাই দূরে, মানে ওদের বাড়ি তো দমদম, গুরুর বাড়ি হচ্ছে সেই তোমার ঠাকুরপুকুর ওই সব দিকে। তিনি একজন খ্রিস্টান মহিলা, অনেকটাই সিনিয়র, 70-এর ওপর বয়স, এই ফিল্ডে মারাত্মক রকম অভিজ্ঞ। ওনার নাম হচ্ছে মিসেস গোমস। ওনার কাছে আমি নিয়মিত যাই, মানে মাসে অন্তত একবার কি দুবার তো যাই। আমার এই সমস্ত বিষয়ে ভালোই নলেজ আছে, কিন্তু আমার যিনি গুরু, মানে এই মিসেস গোমস, ইনি কিন্তু এই বিষয়ে হেন কোনো ব্যাপার নেই যেগুলো উনি জানেন না। মানে সেটা তোমার উইচক্রাফট হতে পারে, সেটা ভুডুইজম হতে পারে, সেটা তোমার কোনো ইন্ডিজিনিয়াস রিলিজিয়ানগুলোতে যেরকম আমরা শ্যামানিজমের ব্যাপার জানি সেগুলো হতে পারে, আদিবাসী তন্ত্র, নানান রকমের দেশ বিদেশ জুড়ে যত রকমের এই সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, ডার্ক ব্যাপারগুলো রয়েছে, সেগুলো প্রত্যেকটাই কিন্তু ওনার নখদর্পণে। এবং উনি এতটাই অভিজ্ঞ, উনি কিন্তু কখনো কোনো লাইমলাইটে আসেন না। ঠিক আছে, হাতে গোনা কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছেন যাদেরকে উনি যোগ্য মনে করেন, তাদেরকেই শেখান, আদারওয়াইজ কাউকে শেখান না। প্রচণ্ড রকম হাইলি প্রফেশনাল, এবং বিদেশের অনেক জ্ঞানী গুণী এই সব ফিল্ডে যারা, তাদের সাথেও কিন্তু এনার যোগাযোগ রয়েছে। আমার মনে হয় একটা ঘোরতর কোনো বিপদ হয়েছে, এই বিদিশার ওপর কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটা মিসেস গাঙ্গুলি বলছেন। তবে আমি এখানে শেষ কথা নয়, আমি কোনো কিছুই আমার গুরুর সঙ্গে পরামর্শ না করে করি না, তাই আমি বলবো আমি আগামী পরশুদিনই ওনার কাছে যাচ্ছি, আপনারাও কিন্তু বিদিশাকে সাথে নিয়ে চলুন, সঙ্গে এই পুতুলটাকেও নেবেন। তা ওরা রাজি হয়। এইবার এই যে কথাটা উনি বললেন বা এই যে প্রস্তাবটা উনি দিলেন, তারপর কিন্তু ওনার ওপর আরও বেশ কয়েকবার অ্যাটাক হয়, এই মিসেস গাঙ্গুলির ওপর অ্যাটাক হয়। এবং এই অ্যাটাকগুলোর থেকে কিন্তু বিদিশার মা, এমনকি ওর বাবাও কিন্তু ছাড় পান না। মানে কীরকম হয় ব্যাপারটা, বাথরুমে ঢুকে হঠাৎ করে পা হড়কে পড়ে যাওয়া, মনে হলো যেন কেউ, বাথরুম কিন্তু স্লিপারি না, একদম ড্রাই মেঝে, মনে হলো কেউ যেন পেছন থেকে ধাক্কা মেরে দিল। তারপরে চা করতে গিয়ে সেই চায়ের সসপ্যানটা হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি উল্টে যাওয়া, মানে খুব লাগ ভালো যে ওটা একটু হলে গায়ের মধ্যে পড়ে যেত, ওই বিদিশার মায়ের সঙ্গে হয়েছে আর কি। এইরকম ব্যাপার ঘটতে লাগলো। তাও সব কিছু উপেক্ষা করে ওনারা দিন দুয়েক পর ওই মিসেস গোমসের ঠাকুরপুকুরের বাড়িতে যান। ভদ্রমহিলা প্রথমে পুতুলটাকে নিয়ে খুব ভালোভাবে দেখেন। ফার্স্টে তো বিদিশার সঙ্গে মানে একদম খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো উনি করলেন, যে এতদিন ধরে ওর অভিজ্ঞতা কীরকম, যাকে দেখতে পায়, হ্যাঁ সে এলে পরে কোনো রকম গন্ধ সে পায় কি না, হ্যাঁ তার চেহারাপত্র কীরকম, এরকম নানান রকম জিজ্ঞাসা করলেন। তারপরে পুতুলটাকে হাতে নিলেন। পুতুলটার মধ্যে কিন্তু সেই চেঞ্জেসগুলো এখনও আছে, ঠিক আছে। এবার নেড়ে চেড়ে দেখে গন্ধটন্ধ শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করে
এইবারে কি হলো দেখো, পুতুলটা দাঁড়িয়েছিল কিন্তু একটা পেডেস্টালের ওপর, মানে পুতুলটা যে তৈরি করা হয়েছে নিচে একটা পেডেস্টাল মতো ছিল, সেই পেডেস্টালটা হাত দিয়ে একটুখানি চাপ দিয়ে উনি ঘোরালেন, ভেতরটা কিন্তু পুরো ফাঁপা, তার মধ্যে থেকে একটা স্ক্রল করা কাগজ বেরোলো, কাগজটা একটুখানি রোল করা কাগজ, কাগজটা একটু ব্রাউনিশ টাইপের, আর তার ওপর তেলেগু ভাষায় কিছু কথা লেখা, পুতুলের ভেতরে স্ক্রল করা কাগজটা। আচ্ছা, উনি বললেন মিসেস গোমস যে আপনারা একদম সঠিক সময়ে এসছেন, আর যদি একটা সপ্তাহ দেরি করতেন আপনার মেয়েকে আর জীবিত অবস্থায় পেতেন না। ওর ওপর ভয়ানক এক আদিবাসী তন্ত্র প্রয়োগ করা হয়েছে, এবং যেই এন্টিটিটাকে ওর ওপর চালান করা হয়েছে তার নাম হলো সেরুডা। এবার পুরো ব্যাপারটা উনি যেটা এক্সপ্লেন করেছিলেন সেটা আমি একটু তোমায় বলি। প্রথমত উনি বলছেন যে এটা হচ্ছে একটা আদিবাসী তন্ত্র। অন্ধ্রপ্রদেশে আর তেলেঙ্গানাতে ওখানকার যে সমস্ত জঙ্গল রিজিয়নগুলো, মানে ফরেস্ট এরিয়া, সেখানে চেঞ্চু নামে একটা ট্রাইব বাস করে, একটা ট্রাইবাল গ্রুপ। ওকে, ওরা মেনলি শিকার টিকার করে। এবার ওদের মধ্যে এই প্রচলনটা কিন্তু দেখা যায়, ওদের যে তন্ত্রটা তাতে কিন্তু এই সেরুডার উল্লেখ পাওয়া যায়, ঠিক আছে। এবার এই সেরুডা কি, এটা একটা ফিমেল এন্টিটি, ফিমেল স্পিরিট। দেখো আদিবাসীদের মধ্যেও তো ভালো দেখতে খারাপ দেখতে থাকে, মানে যাদের একটুখানি লালিত্য রয়েছে, হ্যাঁ হতে পারে তাদের গায়ের রংটা একটু ডার্ক, কিন্তু তাদের মধ্যে হ্যাঁ ওটা কিছু ম্যাটার করে না, দেখতে শুনতে ভালো ওদের মধ্যেও হয়, আবার দেখতে খারাপ ওদের মধ্যেও হয়। এইবার যারা একটু দেখতে খারাপ হয় তারা যদি সেই তাদের ওই মানে খারাপ রূপটাকে নিয়ে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে বা হীনমন্যতায় ভোগে, এবং তার জেরে যদি সে আত্মহত্যা করে বা মারা যায়, তার আত্মা সেরুডাতে পরিণত হয়। এবং এদের কাজই হচ্ছে অন্যান্য যারা সুন্দরী যুবতী নারী তাদের মধ্যে থেকে লাবণ্য, লালিত্য এইগুলোকে শুষে নেওয়া। এই সেরুডাকে প্রয়োগ করা হয়েছে আপনার মেয়ের ওপর। কে করেছে উনি গণনা করছেন, করে বলছেন আমার চোখের সামনে 3টে মুখ ভেসে উঠছে, ডেসক্রিপশন যখন দিচ্ছে তখন সেটা মিলে যাচ্ছে কাদের সাথে, অয়ন্তিকা, বিথিকা আর আহেলি। সিরিয়াসলি, যাদেরকে বন্ধু ভেবে বাড়িতে নিয়ে বন্ধু মানে কিরকম বন্ধু? আর বলছে যে শুধু এরা নয়, এদের মা বাবারাও জড়িত। হ্যাঁ, অয়ন্তিকার মা এখানে নাটের গুরু, এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে বড় কোম্পানিতে যে প্লেসমেন্টটা, এখানে ওরা মনে করতো যে বিদিশা যদি একবার প্লেসমেন্টে অ্যাপিয়ার করে তাহলে কিন্তু অনেকেই এখানে সিলেক্টেড হবে না। কারণ আমি বলেছিলাম যে ওই ইনস্টিটিউটে ওদের ব্যাচটাতে ও ছিল সব থেকে স্ট্রং। তাই ওই জায়গাটাকে আটকে দেওয়ার জন্য ওরা যোগ সাজস করে এই তন্ত্রটাকে অ্যাপ্লাই করেছে। এবার ভদ্রমহিলা বলছেন যে দেখুন আপনারা একটা কাজ করুন, জানি ব্যাপারটা খুব অ্যাবসার্ড শুনতে লাগবে, কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে আপনারা ওই বাড়িটাতে ফেরত যাবেন না, আপনারা আমার এখানে থাকুন। এমনকি মিসেস গাঙ্গুলিকেও উনি বললেন যে আপনি যাবেন না ওখানে, এখানে থাকুন, কটা দিন থাকুন, অন্তত দিন 5 থাকুন কি 7 থাকুন, আমি যা যা করণীয় এর মধ্যে করব। এইবার উনি তো ওনার কাজ এই 5 দিন ধরে করলেন, কিন্তু 5 দিন 7 দিন ধরে বারবার করে মিসেস গাঙ্গুলির কাছে ফোন আসতে থাকে, বিদিশার মায়ের কাছে ফোন আসতে থাকে যে আপনারা যে বাড়িঘরদোর বন্ধ করে দিয়ে চলে গেছেন, কোথায় গেছেন? আপনাদের বাড়ির চারদিক থেকে তো
একদম জন্তু মরে পড়ে থাকার মতো একটা গন্ধ বেরোচ্ছে। ভেতর থেকে মনে হচ্ছে কেউ যেন বন্ধ জানলাগুলোর ওপর বাড়ি মারছে, ভেতরে জিনিসপত্র উল্টে পড়ে যাচ্ছে, এরকম সব শব্দ শুনতে পাচ্ছে নেবাররা। কথা নেই বার্তা নেই, একগাদা কাক ওই বাড়ির চারপাশে চক্কর কাটছে। কি হচ্ছে বাড়িটাতে? তা মিসেস গোমস বলেন যে ওটা কিছুই না, আমি যে এখান থেকে কাজ করছি ওটা ওই দিকে টের পেয়ে গেছে, ওই যাকে পাঠানো হয়েছে ও টের পেয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে বিপন্মুক্ত করা গেল বিদিশাকে। ওর আস্তে আস্তে এই ব্যাপারটা কাটতে আরও 1টা বছর সময় লেগেছে, কিন্তু মানে ওর শরীরের মধ্যে যা যা চেঞ্জেস চলে এসেছিল, মানে একদম বুড়িয়ে গেছিল যেটা, সেইটা থেকে কমপ্লিট রিকভার করে 100% রিকভার করতে অনেকটা সময় লেগে যায়। এবারে কি হয় দেখো, এই ঘটনাটার বেশ কিছুদিন পর একটা দুঃসংবাদ, মানে তখনও বিদিশা বিপন্মুক্ত হয়ে গেছে কিন্তু পুরোপুরি কিওর হয়নি। ওর কলেজের মানে ইনস্টিটিউটের অন্যান্য বন্ধু বান্ধবদের থেকে শোনে। এবারে এইগুলো জানার পর ওরা কিন্তু ডাইরেক্ট এই আহেলি বলো, তারপর অয়ন্তিকা বলো, বিথিকা বলো, এদের সঙ্গে কিন্তু ডাইরেক্ট কোনো কনফ্লিক্টে যায়নি। গিয়ে লাভটা কি হবে? এগুলো করে তো কোনো লাভ নেই। তা খবর সবই আসতো, কিন্তু যোগাযোগ ছিন্ন করে দিয়েছিল ওদের সঙ্গে, আর কোনো কন্ট্যাক্ট রাখতো না, ফোন করলেও ধরতো না। একটা খবর পাওয়া যায় যে অয়ন্তিকা ওর মাকে নিয়ে আবারও অন্ধ্রপ্রদেশে গেছিল। স্টেশন থেকে যখন ওদের গ্রামের বাড়ির দিকে, অ্যানসেস্ট্রাল বাড়িটার দিকে যখন ওরা যায়, হাইওয়ের ওপর ফেটাল অ্যাক্সিডেন্ট ওদের গাড়িটার। অয়ন্তিকার মা স্পট ডেড, অয়ন্তিকা ক্রিপলড হয়ে পড়ে যায়। আহেলি আর বিথিকা যতদিন ওদের খোঁজ খবর পেত ততদিন অবধি অয়ন্তিকা বিদিশা শোনে যে ওদের কোনো চাকরি বাকরি এখনও ওরা পায়নি প্লেসমেন্টের মাধ্যমে। কিন্তু বিদিশা পরে যখন আরও সুস্থ টুস্থ হয়ে ওঠে তখন কিন্তু ও ঠিকঠাক মতো চাকরি পায়। এখন বিদিশা ওর লাইফে ওয়েল সেটেলড, কিন্তু আজও ওর মনের মধ্যে এই ভয়টা কাজ করে যে আমার মুখটা আবার বিকৃত হয়ে গেল কিনা, এবং বারবার করে আয়নায় গিয়ে নিজের মুখটাকে দেখা, এটা প্র্যাকটিক্যালি ওর একটা হ্যাবিটে পরিণত হয়েছে। হ্যাঁ, মুদ্রা দোষে পরিণত হয়েছে। কিন্তু মুদ্রা দোষ বললেও ভুল হবে, কারণ তার পেছনে এরকম একটা, আর অয়ন্তিকার ব্যাপারটাও ভেবে দেখো, মানে পুরো ব্যাকফায়ার করেছে আর কি। মানে কি বলবো, আমার কিছু বলার নেই। দেখো, যার যেটা হওয়ার তার কিন্তু সেটাই হলো। হ্যাঁ, একটু দেরিতে হয়তো হলো। হ্যাঁ, একটু দেরিতে হলো, সেই সময় হয়নি কিন্তু হলো। যাদের হওয়ার নয়, এত কিছু করার পরেও তাদের কিন্তু হলো না। স্ট্রেঞ্জ, মানে আজকের দিনে এই ঘটনাগুলো শোনার পর না মানুষ কাকে বিশ্বাস করবে বলো? না, আমি একটা জিনিস কি দেখছি জানো তো, দেখো আমি তো বিভিন্ন জায়গায় এই মার্ডার মিস্ট্রি হ্যানা ত্যানা এইগুলোর ব্যাপারে শুনি। এইগুলো কিন্তু একটা মার্ডারের থেকে কম কিছু নয়। ওখানে মানে একদম তুমি খুন করে দিচ্ছ, আর এখানে কি হচ্ছে, সাপ মরছে লাঠিও ভাঙছে না, আর এদিকে তোমাকে কোনো লিগ্যাল ঝামেলার মধ্যেও পড়তে হচ্ছে না। হ্যাঁ, যারা এগুলো মানে তারা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে দুটোই কিন্তু সেম। অদ্ভুত লাগলো আমার ঘটনাটা। যাই হোক, আমাকে একটা কথা বলো। এই ঘটনাটায় তুমি একটা তন্ত্রের উল্লেখ করলে, সেটা হচ্ছে আদিবাসী তন্ত্র, অন্ধ্রপ্রদেশের। আমরা আমাদের এখানেও একটু যদি জঙ্গলমহল এরিয়াগুলোর দিকে যাই, সেখান থেকেও শুনতে পাই কিন্তু এই আদিবাসী তন্ত্রের কথা, রাইট? নর্মাল আমরা যে হিন্দু তন্ত্রের সাথে পরিচিত, সেই তন্ত্রের উল্লেখ আমাদের প্রচুর পৌরাণিক গ্রন্থে রয়েছে। হ্যাঁ, এই আদিবাসী তন্ত্র বা এই ট্রাইবাল তন্ত্র, এটা এলো কোথা থেকে? দেখো, এইগুলো না, মানে আমরা যখন থেকে আর কি মানুষজন দুপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে হাঁটা চলা শুরু করে এবং এক একটা গ্রুপ অনুযায়ী তারা থাকা শুরু করে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকে, এটার উৎপত্তি কিন্তু তখন থেকেই। ঠিক আছে, এবার এইটা নিয়ে বলতে গেলে তোমার একটা কনসেপ্ট চলে আসে, সেটাকে বলা হচ্ছে শ্যামানিজম। শ্যামান, ঠিক আছে, শ্যামান হচ্ছে এক ধরনের ধর্ম
বা শ্যামানিজম যাই বলো না কেন, বা একটা রিলিজিয়াস কনসেপ্ট বলতে পারো, কিন্তু রিলিজিয়ানটা হচ্ছে প্রচণ্ড রকম ইন্ডিজিনিয়াস রিলিজিয়ান, মানে একটা ফোক বিলিফ থেকে। সেখানে কিন্তু তুমি আমাদের এই হিন্দু ধর্মের প্রচলিত যে সমস্ত দেবদেবী তাদেরকে খুব একটা দেখতে টেকতে পাবে না। আবার এখানে আবার একটা ব্যাপার আছে, অনেকে ভাবে যে এরা হচ্ছে অপদেবতা। না, আমাদের হিন্দু ধর্মেও অপদেবতা আছে, অপদেবতা উপদেবতা এরা কিন্তু রয়েছে, ঠিক আছে। কোনো একটা ডিভাইন ফর্মের একদম লোয়েস্ট যে ফর্মটা, সেটাই অনেক সময় অপদেবতা হয়ে যায়, হ্যাঁ। কিন্তু এদের সিস্টেমটা হচ্ছে কমপ্লিটলি আলাদা, ঠিক আছে। তা এটাই হচ্ছে ওদের কাছে একটা তন্ত্র। তন্ত্র বলতে এখানে দেখো, মানে তন্ত্রটাকে আমরা যেরকমভাবে জেনে এসছি যে আমাদের যে তন্ত্র, হ্যাঁ, তন্ত্রের 5টা গেটওয়ে হয়, হ্যাঁ, কোনোটা সূর্য দিয়ে হচ্ছে, কোনোটা মহাদেবকে দিয়ে হচ্ছে, কোনোটা দেবী শক্তি, হ্যাঁ, কোনোটা গণপতি, কোনোটা শ্রীহরি বা বিষ্ণু। তা এরকম নানান রকম তন্ত্র আছে। তা এই তন্ত্রের সঙ্গে এটাকে গোলালে কিন্তু চলবে না। এখানে তন্ত্র কথাটাকে ইউজ করা হচ্ছে জাস্ট অ্যাজ এ সিস্টেম হিসেবে। তন্ত্র মানে এখানে একটা সিস্টেম, ঠিক আছে। কিন্তু এই তন্ত্রের সঙ্গে এই তন্ত্রের কিন্তু কোনো লিঙ্ক নেই। এখানে লিঙ্কটা কি, মানে লিঙ্ক কিছুই নেই। এটার বিশেষত্ব হচ্ছে এই যে শ্যামন যারা এই রিচুয়ালগুলোকে প্র্যাকটিস করে, মূলত তাদের কাজই হচ্ছে কিন্তু তোমার স্পিরিটদের সঙ্গে কানেক্ট করা। আচ্ছা, আমাদের তন্ত্রে যেরকম দৈবিক ব্যাপারও আছে, প্রেত সাধনা আছে, নানান রকমের ডাকিনী সাধনা এরকম রয়েছে, ওদের ওখানে কিন্তু পুরোটাই হচ্ছে স্পিরিট রিলেটেড, ওকে। পুরোটাই স্পিরিট রিলেটেড। এবং শ্যামনদের কাজই হচ্ছে স্পিরিটদের সাথে কানেক্ট করা, স্পিরিটদেরকে কাজে লাগিয়ে হিলিং করা। এই রিচুয়ালগুলো কিন্তু ওরা করে, কারণ ওই সমস্ত বনে জঙ্গলে বাদাড়ে ওরা থাকে, ওখানে চট করে ডাক্তার পাওয়া যাবে না, বুদ্ধি পাওয়া যাবে না। তো এইগুলোর ওপর কিন্তু ওরা অনেক নির্ভর করে। তা এটাকেই তুমি আদিবাসী তন্ত্র বলতে পারো। এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে আদিবাসীদের বাস, সেখানেই কিন্তু এরকম প্রচলন রয়েছে। তাহলে আমার একটা কথা বলো, যে এই যে শ্যামন যাদেরকে বলছো তুমি, শ্যামন আর তান্ত্রিক, যাদেরকে আমরা তান্ত্রিক বলে আখ্যা দিয়ে থাকি, এবং শ্যামন, এদের মধ্যে মূল পার্থক্যটা কি? এদের মধ্যে মূল পার্থক্য হচ্ছে, দেখো, একজন তান্ত্রিক বা তন্ত্র সাধক যাদেরকে আমরা মানে লোক সমক্ষে দেখি বা বিভিন্ন জায়গায় দেখতে পাই যে গেরুয়া বস্ত্র পরে, লাল বস্ত্র পরে তারা সাধনা করছে, এদেরকে তন্ত্রের যে প্রপার যে সিস্টেমটা বা প্রপার যে তোমার কি বলবো সাধনার যে পদ্ধতিটা, সেইটাকে পার করে এসে তাকে তান্ত্রিক হতে হয়েছে, তাকে সিদ্ধ হতে হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে এই শ্যামনদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এদের মধ্যে একটা না কি বলবো জন্মগত একটা ব্যাপার থাকে, যে তারা জন্ম থেকেই এই জিনিসটার সঙ্গে কানেক্ট করতে পারে। এবার তাদেরও হয়তো গুরু থাকতে পারে, কারণ শামানরা কিভাবে এই জিনিসটাকে নার্চার করে হয়তো বা গুরু থাকে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু শোনা যায় না যে তাদের একজন গুরু রয়েছে, যেটা একজন তান্ত্রিকের থাকে, ঠিক আছে। ওনাদের মধ্যে এইটা একটা সহজাত প্রতিভা তুমি বলতে পারো, এই স্পিরিটদের সাথে কানেক্ট করা, হিলিং করা, এই ব্যাপারগুলো কিন্তু। এই ট্রাইবাল ব্ল্যাক ম্যাজিক বা ট্রাইবাল যে তন্ত্র, এখানে কি ধরনের রিচুয়াল করা হয় বা কি ধরনের সাধনা করা হয়? দেখো, সাধনার ব্যাপারটা আমি অত বলতে পারবো না, কিন্তু রিচুয়াল আমি যতটুকু দেখেছি বা যতটুকু আমার নলেজের মধ্যে আছে, এদের রিচুয়াল অলওয়েজ খুব ডার্ক হয়, ঠিক আছে। বিশেষ করে ওরা জন্তু জানোয়ারের হাড়, যারা মারা গেছে তাদের বডির কিছু পার্টস, তাদের ব্লাড, ঠিক আছে, তারপর মহিলাদের ক্ষেত্রে তাদের যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয়, হ্যাঁ, সেই ব্লাড, সেইগুলো নিয়ে কিন্তু এরা মূলত কাজ করে, খুব ডার্ক জিনিস নিয়ে। কখনো কখনো কোনো স্কাল নিয়ে কাজ করছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু করে। আদিবাসী তন্ত্রের কথা যখনই আমরা শুনি, ঠিক আছে, তখনই একটা আতঙ্ক এবং ভয় কাজ করে। এর পেছনের কারণটা কি? দেখো, মানে আমি জানতে চাইছি যে এই তন্ত্র, এই আদিবাসী তন্ত্র কতটা শক্তিশালী, মানুষ কেন এতটা ভয় পায়, আর এত রহস্যে মোড়া কেন এই আদিবাসী তন্ত্র? রহস্যে মোড়া কারণ এইটা নিয়ে বেশি আলোচনা হয় না, তাই।
এটা নিয়ে তুমি কটা আলোচনা শুনতে পাও? আর যখনই আলোচনা হয় না, যখনই মানুষের মধ্যে অজ্ঞতা থেকেই ভয়। তবে অজ্ঞতা যদি কেটেও যায়, তাহলেও আমি বলবো, আমি যতটুকু এই তন্ত্রটাকে দেখেছি বা যতটুকু পড়েছি, এটা কিন্তু ভয় পাওয়ার মতোই। কারণ ওরা যেরকম টাইপের জিনিসপত্র ইউজ করে ওদের রিচুয়ালে, আর ওদের তো ঠিক আমাদের এই সংস্কৃতের যে সমস্ত মন্ত্র শ্লোক যেগুলো শুনে আমরা অভ্যস্ত, যেগুলো শুনলে পরে মনটা অনেক পবিত্র হয়ে ওঠে, হয়তোবা সেখানে অনেক হাই এনার্জির কাজ হচ্ছে, হ্যাঁ, কিন্তু মন্ত্রটা তো একটা শ্রুতিমধুর হয়, শুনতে তো ভালো লাগে। ওদের তো সেটাও না, ওদের ভাষাও আমরা বুঝতে পারবো না, তাহলে সেটাও একটা ভয়ের কারণ হতে পারে। আর সব থেকে বড় কথা হলো, যেটা তুমি বললে যে কতটা শক্তিশালী, সেখানে আমি তোমাকে একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। নামটা এক্স্যাক্ট আমার ঠিক মনে পড়ছে না, হয় গদ্রবঙ্গা নয়তো গুদ্রবঙ্গা, তুমি নাম শুনেছো? গদ্রবঙ্গা এটা কিন্তু আদিবাসীদের একজন, ঝাড়খণ্ডের দিকে এই গদ্রবঙ্গাকে ধানকুন্দ্রাও বলা হয়, ধানকুন্দ্রা বলা হয়, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এর কিন্তু প্রচলন আছে। একে প্রয়োগ করে তুমি অপরের বাড়ির, মানে অপর কোনো একটা পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু ছিনিয়ে তুমি তোমার নিজের বাড়িতে নিয়ে আসতে পারো। বাট আলটিমেট রেজাল্ট তো ভালো হবে না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু জিনিসটা কাজ করছে সাময়িকভাবে। যেমন ধরো এই যে বিদিশার ঘটনা আমি তোমাকে বললাম, তাতে বিদিশা সময়, মানে এই পুরো টাইমটা ও সাফার করেছে, ও একটা প্লেসমেন্ট মিস করলো, এই করলো, সাফারিংটা তো ওর হলো। পরে গিয়ে ওদের কিরকম ব্যাকফায়ার করেছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফর দ্য টাইম বিং জিনিসটা কাজ করেছে। তাই এগুলো একটু পাওয়ারফুল তো হয়ই, ঠিকঠাকভাবে করতে পারলে। তার মানে তুমি বলতে চাইছো যে এই আদিবাসী তন্ত্রের প্রয়োগ করে মানুষের ক্ষতিও করা যেতে পারে, উপকারও করা যেতে পারে। উপকার করা যেতে পারে, হিলিং করা যায়। অনেক সময় ব্যথায় কষ্ট পাচ্ছে বা ওদের মধ্যেও তো হয়। দেখো এখন ব্যাপারটা কি হচ্ছে, ওরা তো চট করে মানুষের সামনে অত আসে না, বা ওরা কীরকমভাবে দিন কাটাচ্ছে, কি করছে না করছে, ওদের কমিউনিটির মধ্যে কি ঘটনা ঘটছে না ঘটছে, সেগুলো তো আমাদের সামনে আসে না অত, তাই আমরা বুঝতে পারি না। তা ওদের মধ্যেও ধরো কোনো সম্পর্ক খারাপ হচ্ছে বা কারোর সঙ্গে কারোর মতভেদ হচ্ছে, সেই জায়গাটাতে এই তন্ত্র প্রয়োগ করে সেই সম্পর্কটাকে জোড়া লাগানো, এটাও হয়তো হতে পারে। তাই ভালো খারাপ সব কিছুরই আছে। যেমন আমাদের তন্ত্রতে যে প্রেত সাধনা, তা প্রেত সাধনা করে তো অনেক ভালো কিছুও করা যায়। আচ্ছা, প্রেত সাধনা দিয়ে যে সবসময় খারাপ কিছু করা হয় তা তো নয়, অনেক ভালো কাজও করানো যায়। মুমূর্ষু রোগী যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, ব্যথায় কষ্ট পাচ্ছে, হয়তো আর বেশি দিন বাঁচবে না, তার কষ্ট লাঘব করা, কাউকে প্রমোশন করিয়ে দেওয়া, এরকম ভালো কাজও করানো যায় প্রেত দিয়ে। এটা একজন তান্ত্রিক অবশ্যই ভালো বলতে পারবেন, কিন্তু আমি যতটুকু শুনেছি। আচ্ছা, আমাদের ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরেও কোন কোন এরকম সম্প্রদায় আছে যারা এখনো পর্যন্ত এই ধরনের প্রথা চালিয়ে যাচ্ছে? দেখো আমি এখানে একটা অদ্ভুত কথা তোমায় বলি, এই যে ভুডুইজমটাকে এখন আর কিন্তু শ্যামানিজম হিসেবে বা ট্রাইবাল ব্ল্যাক ম্যাজিক হিসেবে ধরা হয় না, কিন্তু এই যে তুমি প্রশ্নটা করলে, এটার সব থেকে বড় এক্সাম্পল কিন্তু ভুডুইজম। আমি তো বলবো ভুডুইজম এখনো, মানে এখন ধরা হচ্ছে না যেহেতু ওয়াইডলি এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, কিন্তু ভুডুইজম হচ্ছে বিরাট বড় একটা শ্যামানিজম। ভুডুইজমের এমন কতগুলো রিচুয়াল রয়েছে, এমন কতগুলো প্র্যাকটিস রয়েছে। যেমন ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, এই যে জম্বি, ঠিক আছে, জম্বি বললেই আমাদের চোখের সামনে বেশ কিছু ইংরেজি সিনেমা ভেসে ওঠে, নাইট অফ দ্য লিভিং ডেড, হ্যানা ত্যানা, জর্জে রোমেরো, বড় বড় যে সমস্ত জম্বির ডাইরেক্টর যারা, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ওখানে দেখানো হয় না, ওরা কিন্তু জম্বি নয়, ওটা হচ্ছে ইনফেক্টেড। অ্যাকচুয়াল জম্বির কনসেপ্টটাই একদম অন্যরকম। জম্বির কনসেপ্টটা হচ্ছে তোমার ক্যারিবিয়ান আইল্যান্ডের দিকে, বিশেষ করে হেইতি বলে যে দেশটা রয়েছে, হাইতি, তা ওইখানে এরকম জম্বির প্র্যাকটিসগুলো কিন্তু হতো। আচ্ছা, জম্বি বানানো হতো ওখানকার যে সমস্ত মানে সুগার কেন যে প্ল্যান্টেশনগুলো হতো, ওখান থেকে একটু চিনিগুলো করা হতো। সুগার কেন প্ল্যান্টেশনগুলোকে হোল্ড করতো কারা, ওন করতো কারা? বেশিরভাগই স্প্যানিশরা, এবং তারা আমেরিকাতে সেটেল করে গেছিল। স্প্যানিশ কিছু ব্রিটিশ লর্ডও ছিল। এবার ওরা কি করতো, যারা ওখানে কাজ করতে আসতো, সাধারণ মানুষের কি হয়, তাদের মধ্যে তো একটা ক্লান্তি চলে আসে কাজ করতে করতে,
তো ওরা যাতে মালিকের কথা ছাড়া অন্য কিছু না করতে পারে তাদেরকে জম্বি বানানো হতো, এবং সেই জম্বি বানানোর কনসেপ্টটা কমপ্লিটলি অন্যরকম ছিল। কি করতো, ওদের খাবারের সঙ্গে জম্বি পাউডার বলে এক ধরনের জিনিস হয়, সেটা মেশানো হতো। সেটা মানে এগুলো মিথ না ফ্যাক্ট? ফ্যাক্ট, এরকম ঘটনা ঘটেছে। ওকে। এবং পাফার ফিশ বলে এক ধরনের মাছ পাওয়া যায়, সেখান থেকে কিভাবে এক্সট্র্যাক্ট করে এই পাউডারগুলোকে বানানো হতো, সেইগুলোকে ওদেরকে খাওয়ানো হতো। ওদের শ্বাস প্রশ্বাস আটকে আসতো, ওদেরকে সেই অবস্থায় জ্যান্ত কবর দেওয়া হতো। তারপরে একজন ভুডু স্পেশালিস্ট থাকতেন যাকে বলা হয় বকুর, আমি হয়তো উচ্চারণটা ভুল করলাম, BOKUR, এখন ওরা কিভাবে উচ্চারণ করে আমি জানি না। এবারে সে কি করতো, সে ওই কবরখানার ওখানে গিয়ে মন্ত্রতন্ত্র পড়ে তাদেরকে আবার কবর থেকে তুলে তাদেরকে এমনভাবে হিপনোটাইজ করতো যে ওরা তখন ওই বকুরের কথা ছাড়া আর কারোর কথা মানবে না। এইটা হচ্ছে জম্বির কনসেপ্ট। আর আমরা যেগুলো দেখি সেগুলো হচ্ছে ইনফেক্টেড। ধরো আজকে আমাদের এখানে কোভিড হয়েছিল, এই কোভিডটা যদি আরও বাড়াবাড়ি পর্যায়ে যেত, এটা নিয়ে যদি একটা মুভি হতো, তাতে দেখাতো যে রাস্তায়, মানে কলকাতার রাস্তায় জম্বি হাঁটছে, কিন্তু তারা জম্বি নয়, তারা ইনফেক্টেড, এবং অন্য কাউকে ছুঁয়ে দিলে বা তাকে কামড়ে দিলে পরে তারাও ইনফেক্টেড হয়ে যাচ্ছে। কারেক্ট। জম্বি আর ইনফেক্টেড এক জিনিস না, জম্বি কনসেপ্টটা কমপ্লিটলি আলাদা। তাহলে এই যে ব্যাপারটা, ভুডুইজম এলো কোত্থেকে? আফ্রিকা থেকে। আফ্রিকা থেকে যখন স্লেভ হিসেবে ওদেরকে ক্যারিবিয়ান আইল্যান্ড ওইসব দিকে ধরে নিয়ে যেত, ওইখানে গিয়ে এই জিনিসটা স্প্রেড করলো। তারপরে আস্তে আস্তে ওখান থেকে ল্যাটিন আমেরিকা, এখন এন্টায়ার ল্যাটিন আমেরিকা ভুডু কনসেপ্ট জানে। সে তুমি আর্জেন্টিনা বলো, ব্রাজিল বলো, উরুগুয়ে বলো, কলম্বিয়া বলো, এখানে কিন্তু ওটা কিন্তু পুরোপুরি ভুডুইজমের জায়গা। ল্যাটিন আমেরিকা মারাত্মক রকম এই সমস্ত অকাল্ট প্র্যাকটিসের জায়গা, কিন্তু মাচ মোর কম্পেয়ার টু ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা। ঠিক আছে, এবং খুব ভয়ানক ভয়ানক। তাহলে এই যে আফ্রিকা থেকে যখন একটা জিনিস যাচ্ছে, আফ্রিকাতে তখন কারা থাকতো? সব তো ট্রাইবাল। সে তুমি মাসাই বলো, যাই বলো না কেন, এটা তো সবাই ট্রাইবাল পিপল। তাহলে ট্রাইবাল একটা বিলিফ থেকে যখনই কিছু উঠে আসছে, তখনই তো সেটা শ্যামানিজম। যদিও এখন আর এটা স্বীকার করা হয় না, তুমি গুগল ঘেটে বলো বা যে কোনো বই ঘেটে বলো, যখনই তুমি সার্চ করবে তখন কিন্তু ভুডুইজমকে আর শ্যামানিজম বলা হচ্ছে না। এবার ভুডুইজম ছাড়াও আরও অনেক ব্যাপার রয়েছে। তোমার রাশিয়াতে, সাইবেরিয়াতে এরকম কিছু কমিউনিটির কথা শোনা যায় যারা ডেড স্পিরিটসদের সঙ্গে কানেক্ট করে। ঠিক আছে, তারপরে তোমার সাউথ ইস্ট এশিয়াতে বেশ কিছু জায়গা, ক্যাম্বোডিয়া, হ্যাঁ, তারপর তোমার ইন্দোনেশিয়ার মধ্যে কিছু কিছু জায়গাতে শোনা যায়। মেক্সিকোতেও প্রচুর প্র্যাকটিস হয়। মেক্সিকোতে ভালো রকম, মেক্সিকোতে ভুডুইজমটাই বেশি। আবার কি হয়েছে না, এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে, ভুডুইজমকে কেন আর শ্যামানিজম ধরানো হচ্ছে না, কারণ এটার সঙ্গে কিন্তু তোমার ক্যাথলিসিজম জুড়ে গেছে। ওকে, ঠিক আছে, তাই আর ওরা এটাকে আর শ্যামানিজম বলবে না। আর কদিন বাদে হয়তো দেখবে ক্যাথলিক চার্চ হয়তো এটাকে তাদের নিজের বিদ্যা হিসেবে ক্লেম করছে। এরকমও তো হয়েছে অনেক সময়। তো এই হচ্ছে ব্যাপার। ঘটনা পরবর্তী ডিসকাশনটা হয়তো খুব ছোট একটা ডিসকাশন আমরা করলাম, বাট খুব ইম্প্যাক্টফুল একটা ডিসকাশন। ভালো লাগলো ওটা করে। হ্যাঁ, মানে আমি জানতাম না অনেস্টলি, আমি আদিবাসী তন্ত্র বা এই ট্রাইবাল ব্ল্যাক ম্যাজিক হোক বা ট্রাইবাল ম্যাজিক রিলেটেড কোনো ইনফরমেশনই সেই অর্থে আমার কাছে ছিল না। আমি শ্যামানিজম নিয়ে প্রশ্নটাও করতাম না যদি না তুমি শ্যামানিজমের কথা উল্লেখ করতাম ওখানে। হ্যাঁ, ওকে। অ্যান্ড তারপর আজকে তুমি যে এন্টিটির কথা বললে ঘটনার মাধ্যমে, সেরাডো, রাইট? সেরুডা। ওকে, তো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এতদিন ধরে, প্রথম ইনফ্যাক্ট আমি যখন ওদের মুখ থেকে ঘটনাটা শুনে আমি নিজেও যখন সার্চ করলাম, গুগল বলো, চ্যাট জিপিটি বলো, কেউ আমাকে বলতে পারলো না যে সেরুডা কি। তার মানে কি, এগুলো খুব গোপন ব্যাপার, এগুলো সর্বসমক্ষে আসে না। এবং এই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু তোমার আদিবাসী তন্ত্রটা খুবই ডেঞ্জারাস। তার কারণ সত্যিকারের এটা যদি তোমার ওপর প্রয়োগ করে, তাহলে এটাকে ধরতে পারার মতো কিন্তু লোকের অভাব আছে। ওকে, মানে এটাকে আইডেন্টিফাই করা যায় না সহজে? খুব সহজে করা যাবে না। এই মিসেস গোমস অত্যন্ত এই সমস্ত ব্যাপারে মানে নলেজেবল বলে ব্যাপারটা ধরা পড়ে, কিন্তু সাধারণভাবে এটা কজন ধরতে পারবে আমার কিন্তু খুব ডাউট আছে। খুব পাওয়ার প্যাক একটা এপিসোড, মানে
একটা এই ধরনের ঘটনা, যেই ঘটনাতে এমন এমন তথ্য উঠে এসেছে যা এর আগে অন্যান্য কারোর কথা আমি ধরছি না, আমি নিজে পর্যন্ত শুনিনি, যে এভাবেও একটা পুতুলের ভেতরে শুধুমাত্র একটা চিরকুটের মাধ্যমে এত দূর থেকেও কাউকে পাঠানো যায়, আর যে এত বড় ক্ষতি করতে পারে একটা মানুষের, মানে সে কতটা পাওয়ারফুল হতে পারে। প্রেত চালান কত রকমভাবে হয় মানে ভাবা যায় না। হ্যাঁ, এটাও তো প্রেত চালানি। হ্যাঁ, অবভিয়াসলি এটা প্রেত চালান। আমি এমনও শুনেছি যে লাগেজের মধ্যে, সে আমেরিকায় যাচ্ছে সেটেল করতে, কেরিয়ার সেটেল করতে, লাগেজের মধ্যে অল্প একটু চণ্ডালের হাড়ের গুঁড়ো দিয়ে দিয়েছে, সে আমেরিকা অবধি ধাওয়া করেছে তাকে, এরকমও শুনেছি আমি। মানে কি লেভেলের অদ্ভুত অদ্ভুত বিচ্ছিরি ঘটনা জিনিস, ঘটে। বিচ্ছিরি জিনিস। আমারও এক পরিচিত বন্ধুর নভেম্বরে বিয়ে ছিল, ঠিক আছে, মানে গত নভেম্বরে। তো আমরা তো গেছিলাম এবং বিয়ে শেষ হয়ে গেছে, আমরা চলেও এসেছি। আসার পর সে আমাকে ফোন করেছে ইন্ডিভিজুয়ালি। এবার কি আমার ফ্রেন্ড সার্কেলে মানে এই পরিস্থিতিটা রয়েছে যে হ্যাঁ, অরিত্র এই ধরনের জিনিস নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করে, তো ওর কাছে কিছু না হোক কোনো রেমেডি হয়তো জানলে জানতে পারা যেতে পারে, বা কোনো রকম ইনফরমেশান জানতে পারা যেতে পারে। তো হঠাৎ করে ফোন করে বললো যে ভাই, আমার না একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি যে কী? বলছে, আমি যে বিয়ের ধুতিটা পরি, সেই ধুতিটা মাঝখান থেকে কেউ কাঁচি দিয়ে কেটে নিয়েছে। হয়তো বিয়ের জোর, ঠিক আছে, বেনারসি, মানে তো যাই হোক, বোঝা যায়নি কে করেছে না করেছে, বাট ওকে তখন আমরা সাবধানে থাকতে বলেছিলাম। বাট ফর গডস সেক যে এখনও অবধি কিছু হয়নি ওর সাথে। আর ও এখানে থাকেও না, ও থাকে অ্যাকচুয়ালি দুবাইতে। তো বিয়ের কারণে এখানে এসেছিলো, আর বছরে 1-8বার হয়তো আসে। তো মানে ওই টাইমেও ভেবেছিলাম যে কেউ যদি করে থাকে সেটা তো নিজের লোকই করেছে, কারণ বিয়ের বাড়িতে তো আর রাস্তা থেকে লোক আসবে, ধুতি আর কে কাটবে নিজের লোক ছাড়া। আর মানে যে কেটেছে বা যেই কাজটা করেছে সে খুব ভালো করে জানতো ধুতিটা কোথায় রাখা রয়েছে। আর এটা খুব ক্লোজ মানুষজন ছাড়া কিন্তু জানা পসিবল নয়, রিলেটিভদের ক্ষেত্রেও জানা খুব একটা পসিবল নয়। এবার কেউ যদি আগে থেকে ফলো করে রাখে, ওকে, দ্যাট ইজ সামথিং ডিফারেন্ট। মানে ওই দিনও আমি ভেবেছিলাম এই জিনিসটাই, যে আমাদের আশেপাশেই এরকম প্রচুর মানুষ রয়েছে, আমরা জানতেও পারি না যে এই মানুষগুলো আমাদেরকে নিয়ে কি ভাবছে আর আমাদের সাথে কি করার প্ল্যান করছে। হ্যাঁ, মানে খুব ভাবায় এই জিনিসগুলো। মানে ধরো আজকের ঘটনাটার পরেও কেউ যদি কোনো গিফটও দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে হয়তো 100% কনফিডেন্সের সাথে তো নিতেই পারবো না, নিতে পারবে না। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ দেবদীপদা, মানে এরকম একটা ঘটনা তুমি তুলে ধরলে। মানে কোথাও না কোথাও আমার মনে হয় এই ঘটনাগুলো মানুষের চোখ হয়তো আরও খুলে দিচ্ছে, একদমই আরও অ্যাওয়্যার হয়ে যাচ্ছে মানুষ। কেমন লাগলো আজকে? আমার তো খুবই ভালো লেগেছে। তোমার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে। দিস দ্য ফার্স্ট টাইম মানে এরকম ধরনের একটা ঘটনা। দেখো, আমরা যারা এই অজানাকে জানার চেষ্টা করছি, আননোনকে এক্সপ্লোর করার চেষ্টা করছি, তাদের কাছে নতুন কোনো জিনিস আসা মানেই ওই গয়নার বাক্স খুলে যাওয়ার মতন, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিফারেন্ট জনরা বা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা ঘটনা আজকে শুনলাম, সেই ক্ষেত্রে তো খুব ভালো লাগছে, কিন্তু মেয়েটার জন্য পার্সোনালি খুব খারাপ লাগছে। স্বাভাবিক, হ্যাঁ। তো ভীষণ ভালো একটা আড্ডা হলো, খুব পাওয়ার প্যাকড একটা এপিসোড। তার পরবর্তী আমরা যে ডিসকাশনটা করলাম, থ্যাংক ইউ ফর মেকিং মি নো। আমি এত কিছু জানতাম না এই বিষয়টা নিয়ে। তো আবারও আমরা বসবো খুব তাড়াতাড়ি, আরও নতুন নতুন বিষয় নিয়ে জানবো, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তোমার সনাতন কথা চ্যানেলের যাত্রা যেন খুব ভালো হয়, একদম খুব ভালোভাবে কাজ করো। অ্যাজ আ ক্রিয়েটার আমি এই উইশটুকু করতে পারি যে খুব ভালোভাবে কাজ করো। আর এটুকু আমি নিজেও ফিল করেছি বা দেখেছি যে ভালো কাজ করলে তার রিকগনিশন অ্যান্ড রিওয়ার্ড মানুষ তোমাকে দেবে। একদমই তাই। তো থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকের আড্ডা আমরা এখানে শেষ করছি। একদম। খুব ভালো থাকো। বাই বাই। গল্পওয়ালা, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমার আপনার প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। শনিবার আসছি আরও একটা মারাত্মক হরর এক্সপিরিয়েন্স নিয়ে।